Dear students, welcome to my channel মহুয়াস ম্যাথ ম্যাজিক। দশম শ্রেণীর গণিতের যে টেক্সট বুকটি রয়েছে সেখান থেকে আজ আমি আয়তঘন বা সমকোণী চৌপল এই চ্যাপ্টারের কোষে দেখি 4-এর 8 থেকে 14 পর্যন্ত যে সমস্যাগুলি রয়েছে সেইগুলি সমাধান করব। তোমরা যদি এর আগের সমস্যাগুলি পেতে চাও তাহলে আমার চ্যানেলের প্লেলিস্টে চলে যাবে, সেখান থেকে তোমরা আগের ভিডিওগুলি পেয়ে যাবে। তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাস। আজকের ক্লাসে প্রথম সমস্যা 8-এর দাগ। যদি একটি ঘনকের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি 216 বর্গ সেন্টিমিটার হয় তবে ঘনকটির আয়তন কত হবে হিসাব করে লিখি। আমি ধরে নিচ্ছি ঘনকটির প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে a সেন্টিমিটার। তাহলে ঘনকের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি কত হবে না, প্রতিটা যে তল রয়েছে বর্গাকার জন্য প্রতিটা তলের ক্ষেত্রফল হচ্ছে a স্কোয়ার, তাহলে 6টা তলের মোট ক্ষেত্রফল হবে 6 × a স্কোয়ার বর্গ সেন্টিমিটার। এবার দেখো এখানে ওই 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি কত দেওয়া আছে 216 বর্গ সেন্টিমিটার। তারপরে আমরা যে ক্ষেত্রফলটা নির্ণয় করেছি 6a স্কোয়ার বর্গ সেন্টিমিটার, সেটা সমান হয়ে যাবে কত 216 বর্গ সেন্টিমিটার। তাহলে সেখান থেকে পাচ্ছি 6a স্কোয়ার সমান 216 বা a স্কোয়ার সমান 216 ডিভাইডেড বাই 6 বা a স্কোয়ার সমান 36। এখান থেকে a সমান পেলাম কত, বর্গমূল করলে 6। তাহলে ঘনকটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য হয়ে গেল কত 6 সেন্টিমিটার। এক্ষেত্রে ঘনকটির আয়তন কত হবে বাহুর কিউব। তাহলে বাহু যদি 6 সেন্টিমিটার হয় তাহলে তার কিউব করলে কত হবে 6-এর কিউব ঘন সেন্টিমিটার সমান নির্ণেয় মান হচ্ছে কত 216 ঘন সেন্টিমিটার। 9-এর প্রশ্ন, একটি সমকোণী চৌপলের আয়তন 432 ঘন সেন্টিমিটার। তাকে সমান আয়তন বিশিষ্ট দুটি ঘনকে পরিণত করা হলে প্রতিটি ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য কত হবে হিসাব করে লিখি। দেখো একটা সমকোণী চৌপলের আয়তন বলে দেওয়া আছে 432 ঘন সেন্টিমিটার, তাকে সমান আয়তন বিশিষ্ট দুটো ঘনকে পরিণত করা হয়েছে, তাই তো। তাহলে সেক্ষেত্রে প্রতিটা ঘনকের আয়তন কত হবে না চৌপলের আয়তনের অর্ধেক, তার মানে 432 ডিভাইডেড বাই 2 ঘন সেন্টিমিটার সমান হচ্ছে 216 ঘন সেন্টিমিটার। এবার আমি ধরে নিচ্ছি প্রত্যেকটা ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য a সেন্টিমিটার। তাহলে প্রতিটি ঘনকের আয়তন কত হবে বাহুর দৈর্ঘ্যের কিউব, তার মানে a কিউব ঘন সেন্টিমিটার। দেখো এখানে প্রত্যেকটা ঘনকের আয়তন পেয়ে গেছি কত 216, তার মানে a কিউব সমান কত হয়ে যাবে 216 বা a সমান হবে 216-র 3তম মূল। এখান থেকে হিসেব করে a সমান কত পাচ্ছি 216 3তম মূল হচ্ছে 6, অর্থাৎ প্রতিটি ঘনকের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য আমরা পেলাম কত 6 সেন্টিমিটার। 10-এর দাগে প্রশ্নটি বলেছে একটি ঘনকের প্রতিটি বাহুকে 50% কমানো হলো, মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত কী হবে হিসাব করে লিখি। ধরে নিচ্ছি মূল ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে a একক। তাহলে মূল ঘনকের আয়তন কত হবে বা ঘনফল কত হবে বাহুর কিউব, তার মানে a কিউব ঘন একক। এবার পরিবর্তিত ঘনকের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কী করা হয়েছে না প্রথম ঘনক যেটা ছিল বা মূল ঘনক ছিল তার বাহুকে 50% কমিয়ে দেওয়া হয়েছে। তাহলে সেক্ষেত্রে এখন পরিবর্তিত ঘনকের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হবে কি না পূর্বের দৈর্ঘ্য মাইনাস পূর্বের দৈর্ঘ্যের 50%, অর্থাৎ 50-এর 100। এখানে 50 আর 100কে যদি আমি 50 দিয়ে ভাগ করি তাহলে উপরে থাকবে 1, নিচে হবে কত 2 একক সমান a মাইনাস a/2 একক সমান হচ্ছে a/2 একক। তাহলে আমরা কি পেলাম মূল ঘনকের প্রত্যেকটা বাহু a একক আর পরিবর্তিত ঘনকের প্রত্যেকটা বাহু হচ্ছে a/2 একক। তাহলে পরিবর্তিত ঘনকের ঘনফল কত হবে একে বাহুর কিউব ঘন একক, বাহুর মান কত আছে a/2 একক, তাই তার ঘন করলে কত হবে a/2 এর কিউব ঘন একক সমান a কিউব ডিভাইডেড বাই 8 ঘন একক। দেখো মূল ঘনকের ঘনফল পেলাম a কিউব ঘন একক আর পরিবর্তিত ঘনকের ঘনফল পেলাম a কিউব বাই 8 ঘন একক। তাহলে মূল ঘনক এবং পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত কত হবে a কিউব অনুপাত a কিউব বাই 8 সমান উভয় দিকে যদি a কিউব এলিমিনেট হয়ে যায় তাহলে 1:1/8 সমান হচ্ছে কত উভয় কাট দিয়ে গুণ করে দিই 8:1। 11 দাগ, একটি সমকোণী চৌপল আকারের বাক্সের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতার অনুপাত 3:2:1 এবং উহার আয়তন 384 ঘন সেন্টিমিটার হলে বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে হিসাব করে লিখি। মনে করি
বাক্সটির দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে এখানে কত দেওয়া আছে অনুপাত দেখো 3:2:1, সেজন্য আমরা ধরে নিলাম দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে 3x সেন্টিমিটার, 2x সেন্টিমিটার এবং x সেন্টিমিটার। তাহলে বাক্সের আয়তন কত হবে? আমরা জানি সমকোণী চৌকোলাকার যে কোনো বাক্সের আয়তন কী হয়, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা ঘন একক। সেজন্য এটা সমান কত হবে? 3x ইন্টু 2x ইন্টু x ঘন সেন্টিমিটার সমান হচ্ছে 6x³ ঘন সেন্টিমিটার। দেখো আমাদের এখানে কিন্তু সমকোণী চৌকোলের আয়তন কত দিয়ে আসে? 384 ঘন সেন্টিমিটার। তার মানে আমরা যে 6x³ ঘন সেন্টিমিটার মান নির্ণয় করেছি বাক্সের আয়তন, এটা এবং এটা কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। সেজন্য আমরা কি করেছি দেখো, 6x³ সমান 384 বা x³ সমান 64 বা x = এখানে সমাধান করে পাচ্ছি কত? 4। তাহলে বাক্সটির দৈর্ঘ্য কত হবে? 3x সেন্টিমিটার ছিল, এক্সের পরিবর্তে 4 সেমি বসিয়ে দিলাম, তার মানে কত হবে? 3 4 12 সেন্টিমিটার। একই রকমভাবে প্রস্থ সমান হবে 2x সেন্টিমিটার ছিল, তাহলে 2 × 4 সেন্টিমিটার সমান 8 সেন্টিমিটার এবং উচ্চতা সমান 1 সেন্টিমিটার ছিল, তার মানে হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে বাক্সটির সমগ্রতলের ক্ষেত্রফল কী হবে? আমরা জানি বাক্সের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? 2 × দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস উচ্চতা ইন্টু দৈর্ঘ্য বর্গ সেন্টিমিটার। মানগুলো বসিয়ে দিয়েছি। দৈর্ঘ্য হচ্ছে 12 ইন্টু প্রস্থ হচ্ছে 8 প্লাস প্রস্থ 8 ইন্টু উচ্চতা 4 প্লাস উচ্চতা 4 ইন্টু প্রস্থ হচ্ছে কত? 12 বর্গ সেন্টিমিটার সমান 2 × 8 12 96 প্লাস 4 8 32 প্লাস 4 12 48 বর্গ সেন্টিমিটার সমান 2 × এই তিনটে যোগ করলে মান হচ্ছে 176 বর্গ সেন্টিমিটার। 2 দিয়ে গুণ করি মানটাকে, সমান হচ্ছে 352 বর্গ সেন্টিমিটার। তাহলে বাক্সটির সমগ্রতলের নির্ণেয় ক্ষেত্রফল হলো কত? 352 বর্গ সেন্টিমিটার। 12 দাগে বলেছে একটি চা বাক্সের ভিতরের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 7.5 ডেসিমিটার, 6 ডেসিমিটার এবং 5.4 ডেসিমিটার। চা ভর্তি বাক্সটির ওজন 52 কিগ্রা 350 গ্রাম, কিন্তু খালি অবস্থায় বাক্সটির ওজন 3.75 কিগ্রা হলে 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন কত হবে তা হিসাব করে লিখি। তাহলে এখানে দেখো চা ভর্তি বাক্সের ওজন বলে দেওয়া আছে 52 কিগ্রা 350 গ্রাম। তার মানে চায়ের ওজন প্লাস বাক্সের ওজন সমান কত হবে? 52.350 কিলোগ্রাম। আর এখানে খালি বাক্সের ওজন কত বলে দেওয়া আছে? 3.75 কিগ্রা, তাই তো? সেজন্য বাক্সের ওজন সমান কত লিখেছি? 3.75 কিগ্রা। আমি ওপরের পদগুলো থেকে নিচটাকে বাদ দিয়ে দিয়েছি। তাহলে বাদ দিলে এখানে প্লাস ছিল মাইনাস হবে, এখানে প্লাস আছে মাইনাস হবে। তাহলে প্লাস বাক্সের ওজন, এখানে মাইনাস বাক্সের ওজন কী হবে? এলিমিনেট হবে, অর্থাৎ বাক্সের ওজন থেকে বাক্সের ওজন বাদ চলে যাচ্ছে। তাহলে এখানে চায়ের ওজন সমান কত হবে? না 52.350 কিগ্রা থেকে 3.75 কিগ্রা বিয়োগ হয়ে যাচ্ছে, মানটা হচ্ছে 48.6 কিগ্রা। অর্থাৎ চায়ের মোট ওজন পেলাম আমরা কত? 48.6 কিগ্রা। এবার এই চাটা কোনখানে আছে? বাক্সের ভেতরের অংশে। তার মানে বাক্সের ভেতরের অংশের আয়তন যত, চায়ের ওজনও কী হবে? তত কিগ্রা। তাহলে চা বাক্সের ভেতরের আয়তন সমান কত হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা করতে হবে। দৈর্ঘ্য হচ্ছে 7.5 ডেসিমিটার, প্রস্থ 6 ডেসিমিটার আর উচ্চতা হচ্ছে 5.4 ডেসিমিটার। তাহলে তিনটে গুণ করলে হবে কত? 7.5 ইন্টু 6 ইন্টু 5.4 ঘন ডেসিমিটার। অর্থাৎ মোট আয়তন যেটা 7.5 ইন্টু 6 ইন্টু 5.4 ঘন ডেসিমিটার, চায়ের ওজন কত পেয়ে গেছি আমরা? 48.6 কিগ্রা। 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন কত হবে? 48.6কে এই তিনটে মানের গুণফল দিয়ে ভাগ করতে হবে। তাহলে সেখানে আমি হিসেব করে এখান থেকে মানটা পাচ্ছি কত? 1/5 কিগ্রা। যেহেতু এটা ভগ্নাংশে হচ্ছে, কিলোগ্রামকে আমরা কী করলাম? গ্রামে নিয়ে চলে যাচ্ছি, সেজন্য কিলোগ্রামকে গ্রামে করতে গেলে কী করতে হবে? 1000 দিয়ে গুণ করতে হবে। তাহলে 1/5 ইন্টু 1000 গ্রাম, 1000কে 5 দিয়ে যদি ভাগ করি হচ্ছে কত? 200 গ্রাম। অর্থাৎ 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন হবে 200 গ্রাম। এরপর আমরা সমাধান করব 13 দাগ। একটি বর্গাকার ভূমি বিশিষ্ট পিতলের প্লেটের দৈর্ঘ্য x সেন্টিমিটার, বেধ 1 মিলিমিটার এবং প্লেটটির ওজন 4725 গ্রাম। যদি 1 ঘন সেন্টিমিটার পিতলের ওজন 8.4 গ্রাম হয়, তাহলে x এর মান কত হবে তা হিসাব করে লিখি। তাহলে দেখো তো, এখানে ওই যে প্লেটটা বলে দেওয়া আছে, প্লেটটার ভূমিটা হচ্ছে কি বর্গাকার। তার মানে প্লেটের দৈর্ঘ্য এবং প্রস্থ দুটোই কীভাবে সমান হবে? সেটা কত দেওয়া আছে? x সেন্টিমিটার। আর বেধ বা উচ্চতা বলে দেওয়া আছে 1 মিলিমিটার। এটাকে আমি সেন্টিমিটার এককে নিয়ে যাচ্ছি। তাহলে কী করতে হবে? মিলিমিটার থেকে সেন্টিমিটারে যেতে গেলে 10 দিয়ে ভাগ করতে হবে, মানটা হবে 0.1 সেন্টিমিটার। তাহলে প্লেটের আয়তন কত? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা করতে হবে। তাহলে x ইন্টু 0.1 ঘন সেন্টিমিটার। x গুণ করলে হয়েছে x², তাহলে x² ইন্টু 0.1 ঘন সেন্টিমিটার।
এবার 1 ঘন সেন্টিমিটার পিতলের ওজন কত বলে দেওয়া আছে? 8.4 গ্রাম। তাহলে প্লেটটির মোট ওজন কত হবে? না, এই 8.4কে কত দিয়ে গুণ করতে হবে? প্লেটটির আয়তন দিয়ে, অর্থাৎ x স্কোয়ার ইন্টু 0.1 ইন্টু 8.4 গ্রাম। কিন্তু দেখো তো প্লেটটির ওজন কত বলে দেওয়া আছে? 4725 গ্রাম। তার মানে আমাদের এই মানটার সঙ্গে 4725 এই মানটা কী হবে? সমান হবে, অর্থাৎ x স্কোয়ার ইন্টু 0.1 ইন্টু 8.4 ইকুয়াল টু 4725। তাহলে এখান থেকে x স্কোয়ার মান কত পাচ্ছি আমি? 225 ইন্টু 5 5 25। তাহলে সেখান থেকে হিসেব করলে আমি এক্সের মানটা পাচ্ছি বর্গমূল করে 75। তার মানে এক্সের নির্ণয় মান আমরা পেলাম 75। 14 প্রশ্ন, চাঁদমারির রাস্তাটি উঁচু করতে হবে, তাই রাস্তার দুপাশে 30টি সমান গভীর ও সমান মাপের আয়তঘনাকার গর্ত খুঁড়ে সেই মাটি দিয়ে রাস্তাটি উঁচু করা হয়েছে। যদি প্রতিটি গর্তের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 14 মিটার এবং 8 মিটার হয় এবং রাস্তাটি তৈরি করতে মোট 2520 ঘনমিটার মাটি লেগে থাকে, তবে প্রতিটি গর্তের গভীরতা হিসেব করে লিখি। এখানে দেখো রাস্তা উঁচু করতে হবে, তার জন্য রাস্তার দুপাশ থেকে মাটি নেওয়া হয়েছে। কিন্তু মাটিটা কীরকমভাবে নেওয়া হয়েছে? কতগুলো গর্ত খোঁড়া হয়েছে, যে গর্তগুলো প্রতিটাই হচ্ছে কি আয়তঘনকার, আর মোট গর্তের সংখ্যা বলে দেওয়া আছে কত? 30টি। তার মানে 30টি ওই যে আয়তঘনাকার গর্ত, তার যে মোট আয়তন সমান কি হবে? আমাদের জায়গাটি বা রাস্তাটি উঁচু করতে যে পরিমাণ মাটি লেগেছে তার আয়তনের সাথে সমান, অর্থাৎ 30টি আয়তঘনাকার গর্তের আয়তন সমান রাস্তাটি তৈরি করতে প্রয়োজনীয় 2520 ঘনমিটার মাটি, এর আয়তন দুটো কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। তাহলে এখানে প্রতিটি গর্তের দৈর্ঘ্য কত বলে দেওয়া আছে? 14 মিটার এবং প্রস্থ বলে দেওয়া আছে 8 মিটার। কিন্তু প্রতিটা গর্তটা কতটা গভীর করতে হবে সেটা বলে দেওয়া নেই। আমি ধরে নিচ্ছি প্রতিটি গর্তের গভীরতা হচ্ছে x মিটার। তাহলে প্রতিটি গর্তের আয়তন কত হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা করতে হবে, তার মানে 14 ইন্টু 8 ইন্টু এক্স ঘন মিটার। তাহলে এটি প্রতিটি গর্তের আয়তন। তাহলে সেক্ষেত্রে 30টি গর্তের আয়তন কত হবে? 30 ইন্টু প্রতিটি গর্তের আয়তন, 30 ইন্টু 14 ইন্টু 8 ইন্টু এক্স। তাহলে এটা হচ্ছে মাটি তোলা হচ্ছে, আর দেওয়া আছে যে রাস্তাটি তৈরি করতে মোট 2520 ঘনমিটার মাটি লাগবে। তার মানে আমাদের গর্ত খুলে প্রাপ্ত মাটি ইকুয়াল টু আমাদের প্রয়োজনীয় মাটি, তার মানে 2520 বা এক্স ইকুয়াল টু কত হবে? 2520 ডিভাইডেড বাই 30 গুণিত 14 গুণিত 8। হিসেব করে আমি পেলাম কত? এক্সের মান হচ্ছে 3/4। তার মানে 3/4 মিটার হবে কি ওই প্রতিটা গর্তের গভীরতা। অতএব প্রতিটি গর্তের গভীরতা সমান হচ্ছে 3/4 মিটার। যেহেতু ভগ্নাংশ আছে আমি পূর্ণমানে নিয়ে যাব, সেজন্য আমি কী করলাম? সেন্টিমিটার এককে নিয়ে গেলাম। মিটার থেকে সেন্টিমিটারে যেতে হলে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে 3/4 ইন্টু 100 সেন্টিমিটার, তার মানে মানটা দাঁড়াচ্ছে কত? 75 সেন্টিমিটার। ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাস এখানে শেষ করলাম। এই এক্সারসাইজের বাকি সমস্যাগুলি আমি পরের ক্লাসে সমাধান করব। আমার পড়ানো তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তার সাথে সাথে আমার সামনের ভিডিওগুলি নোটিফিকেশন সাথে সাথে পাওয়ার জন্য অল বেল বাটনটি ক্লিক করে রাখবে। আর তোমাদের গণিত সংক্রান্ত যে কোনো সমস্যা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তাহলে আজকের মতো আসি, ধন্যবাদ।